প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকের যে ভিডিওটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি বিষয় হতে চলেছে। দেখো, হাউ টু গ্রুপ ডি অ্যান্ড সি ক্র্যাক। তুমি কিভাবে এসএসসি WBSSCর যে গ্রুপ ডি এবং গ্রুপ সি যে ইন্টারভিউ হতে চলেছে, যদিও রেজাল্ট এখনো পাবলিশড হয়নি, কিন্তু এই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। আর তোমরা অলরেডি জানো কারা এই ইন্টারভিউর জন্য এলিজিবল হবে। তো তাদের জন্য বলছি, কাট অফ মার্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছে, অনেক চ্যানেল অনেক রকমভাবে বলেছে। তো তোমরা 35-এর নিচে যদি কারো কাট অফ, মানে 35-এর নিচে যদি কারো মার্কস থাকে, তাহলে কিন্তু তোমাদের আশাটা ছেড়েই দাও। এখন প্রশ্ন হলো, কিভাবে গ্রুপ ডি এবং গ্রুপ সির যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউটা তুমি কিভাবে ক্র্যাক করবে এবং সেখানে কমন কতগুলো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো তোমাকে ভালোভাবে ক্লিয়ার করতেই হবে। এবং কি কি বিষয়ের উপর প্রশ্নগুলো থাকে, কীরকম ধরনের প্রশ্ন থাকে, সেইগুলো নিয়েই আজকে আলোচনা করব। আর সবার শেষে কয়েকটা টিপস অবশ্যই থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সি এবং গ্রুপ ডি অলরেডি পর্ষদের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে তোমাদের যে ফাইনাল আনসার কি সেটা পাবলিশ করে দিয়েছে এবং তোমরা মিলিয়ে দেখে নিয়েছো, কেউ 39, কেউ 40, কেউ 38, কেউ 37 এরকম পেয়ে বসে আছো। তো তারা অবশ্যই এই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। কোন 3টে জিনিসের উপর ভিত্তি করে ক্যান্ডিডেটদেরকে যাচাই করা হয়? প্রথম হচ্ছে ব্যক্তিত্ব। প্রথমেই আছে ব্যক্তিত্ব, তারপরে উপস্থিত বুদ্ধি এবং কাজের প্রতি তার দায়বদ্ধতা। এই মেনলি 3টে জিনিসের ওপরেই তোমাদের যে ইন্টারভিউ, সেখানে তোমাদেরকে যাচাই করা হবে যে এই 3টে জিনিস কিভাবে তোমাদের মধ্যে আছে এবং কতটা আছে, সেইটাই বোর্ড যাচাই করবে। প্রথমে আসি, দেখো এই যে ব্যক্তিত্ব বলতে গেলে নিজের সম্পর্কে কিছু বলতে হবে। তুমি যখন ঢুকবে ইন্টারভিউ রুমেতে বা হলেতে, তোমাকে নিজের সম্পর্কে জানতে চাইবে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। তো খুবই সংক্ষেপে নিজের সম্পর্কে বলতে হবে। প্রথমে তুমি কি বলবে? তোমার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা। ঠিক আছে, এবার কোন স্কুল থেকে কোন কলেজ থেকে অত ডিটেলসে যাওয়ার দরকার নেই। তুমি নাম বলবে, ঠিকানা বলবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা। এইটা হচ্ছে নিজের সম্পর্কে বলা হলো। তাহলে প্রথমে কি আসছে? তাহলে নেম আসবে, অ্যাড্রেস আসবে আর কোয়ালিফিকেশান আসবে। এই 3টে জিনিস তোমার চলে গেল। প্রথমেই নিজের সম্পর্কে যদি জিজ্ঞাসা করে তাহলে এই 3টে বলবে। এরপরে আসছি, তোমাকে কি কি জেনে যেতে হবে না, নিজের জেলার, তুমি যেই জেলা থেকে বিলং করছো সেই নিজের জেলার ইতিহাস এবং ভূগোল, এইটা একটু ভালো করে অবশ্যই জানবে। এই দুটো জিনিস তোমাকে খুব ভালোভাবে জেনে হবে। এর বিষয়গুলোর মধ্যে কি থাকছে? ধরো তোমার জেলার দর্শনীয় কোনো স্থান বা বিখ্যাত কোনো ব্যক্তি বা মনীষী, এদের সম্পর্কে জানা, এদের বাসস্থান এবং দর্শনীয় কোনো স্থান। ধরো তুমি বাঁকুড়া থেকে বিলং করছো, তো বাঁকুড়া জেলা তোমাকে যখনই তুমি বলবে যে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি, ও বাঁকুড়া সব থেকে বিখ্যাত কি আছে বলো তো? তোমরা তখন কি বলবে? যে স্যার বিখ্যাত হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরের যে রাজমঞ্চ এবং ওখানের মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজ। এইটা তুমি বললে, এটা তোমার হিস্ট্রি হিসাবে বা জিওগ্রাফি হিসাবে তুমি এটা বলে দিতে বললে। তো এই রকম ধরনেরই যদি হুগলি থেকে কেউ বলে যে তোমার হুগলি থেকে যদি কেউ থাকে, তাহলে তাকে যদি জিজ্ঞাসা করে যে হুগলি জেলার বিখ্যাত একটা মনীষীর নাম বলো, তুমি বলবে রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে, বা রাজা রামমোহন রায়। তো এই রকম ধরনের তোমার যে জেলা, সেই জেলার ইতিহাস এবং ভূগোল অবশ্যই জেনে যাবে। তুমি যেই কাজের জন্য নির্বাচিত হতে যাচ্ছ, অর্থাৎ গ্রুপ ডি বা গ্রুপ সি, সেই কাজ সম্বন্ধে কিছু বলা। যদি তুমি গ্রুপ ডির জন্য হয়, যে গ্রুপ ডি কাজ সম্পর্কে কিছু বলুন, তখন তুমি কি বলবে? যে গ্রুপ ডির কাজ হলো প্রধান শিক্ষক মহাশয় এবং অফিসের যে আদেশ সেটা পালন করা এবং ফাইল একটা টেবিল থেকে অন্য টেবিলে নিয়ে যাওয়া, বিভিন্ন ধরনের ক্লাস রুটিন সেইগুলো ক্লাসে ক্লাসে পৌঁছে দেওয়া এবং স্কুলের শৃঙ্খলা যাতে বজায় থাকে সেই দিকে লক্ষ্য রাখা। এই হচ্ছে গ্রুপ ডির কাজ। আর ডিটেলসে যাওয়ার দরকার নেই। তুমি যে মেন জিনিসগুলো যদি গুছিয়ে বলতে পারো, তাহলে তার মধ্যেই তারা বুঝে যাবেন যে না,
এনার মধ্যে একটা কোয়ালিটি আছে। তুমি আবার বেশি ডিটেলসে যত বলতে যাবে তখন তারা কি ভাববে যে না একটা জিনিসকে বারবার সেই বড় করে বলার চেষ্টা করছে বা এটাকে বানিয়ে বানিয়ে আরও নিজের মতো করে রং চড়িয়ে বলছে। তুমি মেন পয়েন্টগুলো যদি বলে দিতে পারো, যারা তোমার ইন্টারভিউ নিচ্ছেন, বোর্ডে বসে আছেন 3 জন, তারা কিন্তু সেখানেই তোমার যাচাই করে নেবে। তাহলে কি হলো, গ্রুপ ডির কাজ কি হলো না, প্রধান শিক্ষক মহাশয় এবং অফিসের আদেশ পালন করা, একটা ফাইল একটা টেবিল থেকে অন্য টেবিলে নিয়ে যাওয়া, এইটা, এবং এবং ক্লাসের যে নোটিশ, বিভিন্ন ধরনের ছুটির নোটিশ থাকতে পারে এবং রুটিন থাকতে পারে, সেইগুলো ক্লাসে ক্লাসে নিয়ে যাওয়া। তো এইগুলোই হচ্ছে তোমার কাজ, এইগুলোই মেনলি তোমার কাজ। এইগুলো তুমি গুছিয়ে 2 কি 3টে বাক্যের মধ্যে বলে দিবে, ঠিক আছে? এবার গ্রুপ সির কাজ কি, তখন তুমি কি বলবে? গ্রুপ সির কাজ হচ্ছে প্রথমেই ফাইল সংরক্ষণ করে রাখা। যে কোনো ধরনের ফাইল, স্কুলের প্রচুর ফাইল থাকে, ল্যান্ডের ফাইল থাকে এবং বিভিন্ন প্রকল্পের ফাইল থাকে এবং ক্লাসের ফাইল থাকে, বিভিন্ন ধরনের যে সমস্ত সরকারি প্রকল্প এবং পোর্টালের যে কাজকর্ম হয়, এই ধরনের প্রচুর ফাইল থাকে। সেই ফাইলগুলোকে নির্দিষ্টভাবে সংরক্ষণ করে রাখা এবং সময় মতো সেটা খুঁজে বের করা, ঠিক আছে? এরপরে আসছে ক্যাশবুক। স্কুলের ক্যাশবুকটা হচ্ছে মেন, অর্থাৎ স্কুলের একটা স্টুডেন্টের থেকে ফিস নেওয়া হয়, ডোনেশন ফিস এবং অ্যাডমিশন ফিস। সেই ফিসগুলো একটা ক্যাশবুকেতে, রেজিস্টার ক্যাশবুকেতে তোলা থাকে। সেই ক্যাশবুকটাকে নিয়মিত মেনটেন করা। এছাড়াও মিড ডে মিলের যে সমস্ত খরচাপাতি হয় তার জন্য একটা ক্যাশবুক আছে, বা অন্যান্য আরও অনেক ক্যাশবুক আছে। এই ক্যাশবুকগুলোকে হ্যান্ডেলিং করা, অর্থাৎ নিয়মিত একে আপডেট করে রাখা, এইটা। আর টাইপিং এবং কম্পিউটার সম্পর্কে ধারণা। তাহলে কি কি হলো না, ফাইল সংরক্ষণ করে রাখা, ক্যাশবুক হ্যান্ডেলিং করা আর কম্পিউটার সম্পর্কে ধারণা। এই 3টে জিনিস বলে দিলে, এই 3টে জিনিসের মধ্যেই কিন্তু সব কিছু পড়ে। ওকে, তাহলে গ্রুপ সি এবং গ্রুপ ডির কাজ হয়ে গেল। তার আগে একটা কথা ছোট্ট করে বলে দিই, যারা এই ভিডিওটা দেখছো বা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এখন তো সামার সিজন চলছে। সেই সামার সিজনে বেশ কিছু কিডসদের জন্য কালেকশন আছে, সেটা আমার ডেসক্রিপশানে কিছু লিঙ্ক আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। এবং বাচ্চাদের জন্য, বাচ্চাদের পড়াশোনায় যাতে মনোযোগী হয়, সেই মনোযোগটাকে ধরে রাখার জন্য বাচ্চাদের জন্য কিছু এক্সারসাইজ আছে, যেমন বুকস আছে নানা ধরনের, ছড়ার বই হোক বা অন্য কোনো এলিমেন্টস বা অন্য কোনো বই হোক, সেই কিছু বেশ আকর্ষণীয় বই আছে এবং স্টাডি টেবিল আছে বা ইলেকট্রনিক্স 2-একটা গেজেট আছে। এগুলো আন্ডার 500-এর মধ্যেই কিন্তু চলে আসে। তো এইগুলো বাচ্চাদেরকে দিলে তারা একটুখানি উৎসাহিত হবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ। এইগুলোও কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। চলো ভিডিওতে ফিরে আসি। এটা আমার বলার কর্তব্য ছিল, অবশ্যই আমি এটা প্রত্যেককেই বলি। এবারে তোমাদের ব্যাপার। আর কি জেনে যাবে? আর হচ্ছে পশ্চিমবঙ্গ, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গের যে শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরে কারা আছেন, এই সম্পর্কে 2-একটা কথা অবশ্যই তোমরা জেনে যাবে। যেমন বর্তমানে শিক্ষামন্ত্রীর নাম কি, বা তুমি যেই জেলা থেকে যাচ্ছ সেই জেলার সর্বোচ্চ যিনি আছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম এর নাম, এইগুলো তুমি জেনে যেতে পারো, ঠিক আছে? এইগুলো হচ্ছে বাড়তি বা এক্সট্রা কিছু তুমি অবশ্যই জেনে যাবে। উপস্থিত বুদ্ধির কিছু প্রশ্ন থাকবে। প্রথম যে প্রশ্নটা সেইটা সব থেকে ইম্পর্টেন্ট এবং এই প্রশ্নের মধ্যেই বিভিন্ন ধরনের শাখা পোশাখা প্রশ্ন থাকে। সেইগুলো তুমি এই প্রশ্নটা যদি ক্লিয়ার করে ভালো করে বলতে পারো তাহলে তোমার মধ্যে সব প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে। তোমাকে যদি প্রশ্ন করে যে আপনি তো এত উচ্চ শিক্ষিত, তাহলে আপনি এই পদে কাজ করছেন কেন বা কাজ করবেন কেন, তখন তোমাকে যদি এটা সরাসরি প্রশ্ন করে যে আপনি তো উচ্চশিক্ষিত, তাহলে গ্রুপ ডি পদে চাকরি করে আপনি আপনার মেধা কেন অপচয় করবেন, এইভাবে প্রশ্ন করতে পারে। তখন তুমি কি বলবে? তখন তুমি তো হকচকিয়ে যাবে, মানে একটুখানি হোপলেস হয়ে যাবে বা একটু তালগোল পাকিয়ে যাবে যে কি বলবো আমি। কোনো ভাবার দরকার নেই, সরাসরি তুমি বলবে, তোমার প্রশ্ন তৈরি থাকবে, উত্তর তৈরি থাকবে যে স্যার বর্তমানে কোনো কাজই ছোট নয়। তুমি যেটা বলবে মেন বিষয়গুলো তুমি তুলে ধরো যে বর্তমানে কোনো কাজই ছোট নয়, তাছাড়া এই কাজে সরকারি নিরাপত্তা আছে এবং এবং স্কুলের মতো একটা পবিত্র জায়গায় যদি সেবামূলক কাজ করতে পারি তাহলে
এটা আমার কাছে অনেক সম্মানের। অফিসের কাজে আমি আমার মেধা প্রয়োগ করে যাতে কাজকে আরও উন্নত করা যায় সেই চেষ্টা আমি করব। তো এইভাবে তুমি বললে, তাহলে কি বলবে? যে বর্তমানে কোনো কাজই ছোট নয়, তাছাড়া সরকারি কাজের একটা নিরাপত্তা আছে, এবং স্কুলের মতো একটা পবিত্র জায়গায় যদি নিজেকে সেবামূলক কাজে নিযুক্ত করতে পারি তাহলে এটা আমার কাছে অনেক সম্মানের। অফিসের কাজে আমি আমার মেধা দিয়ে আরও উন্নত কিভাবে কাজ করা যায় সেই চেষ্টা আমি করব। তো এইটুকুই বলবে, আর বিশেষ কিছু বলার নেই। তো এইটুকুর মধ্যেই সমস্ত কিছু বলা হয়ে যাবে। এই প্রশ্নকেই আবার নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারে। ঠিক আছে, এবার দেখো বাড়তি যে প্রশ্নগুলো থাকছে। বাড়তি কীরকম প্রশ্ন থাকছে না, তুমি যখন তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যখন বলবে তখন গ্র্যাজুয়েট বলবে বা মাস্টার ডিগ্রি পিজি ক্যাটাগরির এরকম বলবে। রবীন্দ্রনাথের ছোট গল্প সম্পর্কে দু একটা কথা বলুন। তো এই ধরনের প্রশ্ন করতে পারে, বা বঙ্কিমচন্দ্র থেকে কিছু প্রশ্ন করে নিতে পারে। গ্র্যাজুয়েট লেভেল তুমি যখন শিক্ষাগত যোগ্যতা তোমার যখন বেশি দেখবে তখন দু একটা প্রশ্ন আসতে পারে, আবার নাও পারে, তবুও তুমি এইগুলো তৈরি করে যাবে। ঠিক আছে, তো এই ছিল বলার সব থেকে ইম্পর্টেন্ট টিপস, যেটা আমি লাস্টে বলেছিলাম। সেই টিপস হচ্ছে, দেখো এই পোশাক, তোমার শার্ট বা প্যান্ট নতুন হোক বা নাই হোক, কিন্তু সেটা মার্জিত হবে এবং খুব রংচঙে কালারফুল হবে না, একদম মার্জিত স্টাইলের হবে, এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। ঠিক আছে, তাহলে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সেটা খুব যেন না বেশি রংচঙে হয়। ধরো 8-10টা কালার আছে, একটা তুমি শার্ট পরে গেলে এইরকম ব্যাপারটা নয়, যে একটু অড লাগে যাকে তোমাকে, সেরকম যেন না দেখায়। ঠিক আছে, তাহলে এটা পোশাকের পর হচ্ছে সততা। এই সততা তোমাকে যাচাই করবে কিভাবে? ধরো তোমাকে একটা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, এবং ইন্টারভিউ মানে হচ্ছে নিজের মধ্যে একটা সবসময় প্যালপিটেশন হতে থাকে যে চাকরিটাই পাবো। তো এই চাকরি না পাওয়ার যে একটা ভয়, সেই ভয়টা অনেক সময় কিন্তু কাজ করে। সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে এটা কাজ করে। তো সেইটাকে ওভারকাম করতে অনেকে পারে না। এমন একটা প্রশ্ন দিয়ে দিল, সেটা তুমি হকচকিয়ে গেলে, আর প্রশ্নটা তুমি কি করবে বলতে পারছো না। তো সততাটা এর মধ্যে আসে। তোমাকে প্রশ্ন করলো, তুমি সেখানে একটা মিথ্যে কথা বলে দিলে। তুমি হয়তো বিএ পাস করেছো, তুমি সেখানে বললে যে স্যার আমি এইচএস পাস। এইবার তোমাকে এর পরে আবার একটা প্রশ্ন করবে, তুমি তখন সেইটাকেও ওই মিথ্যে বলার চেষ্টা করবে। আর মিথ্যে বলতে গেলে অকপটে তুমি কিন্তু বলতে পারবে না, অকপটে তুমি স্বীকার করতে পারবে না। অতএব সততাই আমাদের মূলধন। সবসময় ইন্টারভিউ বোর্ডেতে সততা বজায় রাখবে, কোনো কথাই তুমি লুকিয়ে রাখবে না, এবং মিথ্যার আশ্রয় একদম নেবে না। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন মনে হয় যে আমি উত্তর দিতে পারছি না, তাহলে মাথা না চুলকিয়ে ভাববার ভান না করে সরাসরি বলবে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কি বলবে? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তাহলে পোশাক, সততা এবং তোমার ওখানের মধ্যে যে আচরণ, সেটা অবশ্যই যেন একটা পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হয়, সেই পার্সোনালিটি টেস্ট ওখানে কিন্তু হচ্ছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। হাসি মুখ স্মাইলিং ফেস, তার মানে এই নয় যে তুমি হা করে হাসবে ইন্টারভিউ বোর্ডেতে গিয়ে। সবসময় 3-5জন যদি থাকেন, সবার দিকেই তাকাবেন, সবার দিকে তাকিয়েই সবার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর উত্তর দেওয়ার সময় একটা মৃদু হাসি কিন্তু তোমার ঠোঁটে যেন থাকে, যেন মনে হয় না যে খুব টেনশানে আছে, খুব প্যালপিটেশন হচ্ছে, খুব চাপের মধ্যে আছে। এই এক্সপ্রেশনটা যেন মুখের মধ্যে না ফুটে ওঠে, এইটা অন্তত চেষ্টা করবে। একটা স্মাইলিং ফেস, ক্যাজুয়াল যেরকম কথাবার্তা হয় সেরকমভাবেই কথাবার্তা বলবে, একদম কুলভাবে। ঠিক আছে, তো এই ছিল 3টে মেন বিষয়। আর টোটাল ইন্টারভিউর যে বেসিক যে প্রশ্নগুলো, সেইগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো কমেন্টে জানিয়ে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। চলো, তোমরা সফল হও এই আশা আমি রাখছি।
আর এই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।